দিদিকে মঞ্চে বসে বসে বলছিলাম যে দেব এখন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হয়ে গেছে। দিদিও বক্তৃতায় বললেন দেব এখন সত্যিকারের পূর্ণাঙ্গ রাজনীতি কর্মী হয়ে গেছেন, রাজনৈতিক নেতা হয়ে গেছেন। এবং তোমরা শুনলে অবাক হবে, দেব সারা বাংলা জুড়ে প্রচুর সভা করে বেরিয়েছেন। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ইতিমধ্যেই লোকসভার পঞ্চম দফা নির্বাচন শেষ হয়েছে, আর কয়েকটা ঘন্টার অপেক্ষাই বলা যেতে পারে ষষ্ঠ দফার নির্বাচন। এবং ষষ্ঠ দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় কিন্তু উল্লেখযোগ্য 25 তারিখ বেশ কিছু জনকার ভাগ্য নির্ধারণ হবে। এক কথায় বলা যায় দিল্লির দরবারে কে যাচ্ছে সেটার জন্য কিন্তু 4 জুন অবধি অপেক্ষা করতে হবে। আমরা পেয়েছি দীর্ঘদিনের তৃণমূলের সক্রিয় কর্মী অজিত মাইতি, একদিকে বিধায়ক, অপরদিকে জেলা সভাপতি, অপরদিকে সহকারী সভাধিপতি। দাদা, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম প্রস্তুতি হলো আগে বলুন। দেখো, প্রস্তুতি অ্যাকচুয়ালি চূড়ান্ত। আমরা সবসময় শুধু ভোটের সময় নয়, সারা বছর ধরে আমরা কাজটা করি। আর ষষ্ঠ দফা নির্বাচন তো আমাদের এটা 25 তারিখ। তো কথায় আছে 9-6 ভাগ্য ভালো হয়। তো 6-এ ষষ্ঠ দফায় এইটুকু বলতে পারি, দীপক অধিকারীও ব্যাপক ভোটে জিতবে, জুন মালিয়াও ভালো ভোটে জিতবেন। কোন বার্তাগুলো মানুষের কাছে নিয়ে গেলেন? দেখুন, আমরা মানুষের কাছে প্র্যাকটিক্যালি আমরা ভোটটাকে খুব লোকালাইজড করেছি, যেটা দিদি শিখিয়েছেন। তো দেখো, আমি দিল্লি, আমেরিকা, জাপান, জার্মান, ইটালি এইসব বলবো, আর আমার ঘরের লোকেরা খেতে পাবে না, এ দুটো তো হয় না। সেই রবীন্দ্রনাথের কথার মতো যে বহু ব্যয় করি বহু দেশ ঘুরি, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমার লোকেরা রেশন পেলো কি পেলো না সেটা দেখা হলো না, আমার লোকেরা লেখাপড়া শিখতে পেলো কি পেলো না, আমার লোকেরা বিয়ে হলো কি হলো না মেয়েদের, আমার লোকেদের চিকিৎসার ব্যবস্থা হলো কি হলো না, তা না করে আমার লোকেরা মেয়েরা হাত খরচা বাবদ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলো কি পেলো না সেটা না দেখে আমি বলছি কোটি কোটি টাকা আমি কালো টাকা উদ্ধার করে দেবো, আমি বিরাট মূর্তি করে দেবো, আমি 370 উচ্ছেদ করে দেবো। 370টা কি খায় না মাথায় দেয় সেটাই মানুষ জানে না। তুমি যাও যে কোনো ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করো, 100 জনকে জিজ্ঞেস করলে অন্তত 70-80 জন বলবে আমরা জানি না। আমি জানি আমার রাস্তাটা হবে কি না, আমি জানতে চাই আমার সব কিছু হবে কি হবে না, আমি কিছু পাবো কি পাবো না, ব্যাস। তো দিদি এই জায়গাটায় মানুষের নার্ভটা ফিল করেছেন এবং সেই জন্য দিদি মোটামুটি ঠিকঠাক করেছেন এবং দিদি ক্র্যাক করে গেছেন। এইখানে মোদি হেরে গেছে। আপনারা বলেন ভোট এলে উৎসবের মেজাজে ভোট হয়, একদিকে ভোট আসছে, উৎসবের মেজাজে ভোট হচ্ছে, বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনের সাফল্য দেখা যাচ্ছে। অপরদিকে বিরোধীরা বলছে এই বাংলাতেই ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলা কখনো বাঁচতে পারবে না। শোনো, ডবল ইঞ্জিন সরকারের খুব প্রয়োজন আছে বলে বাঙালিরা মনে করে না। তাহলে 21 সালে এত প্রচার সত্ত্বেও 215টা সিট তৃণমূলকে মানুষ পাইয়ে দিত না। এত মানে সবাই তো মন্ত্রিসভা গড়ে ফেলেছিল বিজেপির, কিন্তু হলো না। আমরা জানতাম হবে না, কেন? মানুষের পালস মমতা বন্দ্যোপাধ্যায় যা বোঝেন, ভারতবর্ষের কোনো রাজনীতিবিদ তা বোঝেন না। এই দিদির সঙ্গে কয়েকটা সভাতে উপস্থিত ছিলাম, আমি অসুস্থ তাও জানো, কিন্তু তবুও এখন নির্বাচন তো প্রাণ দিয়ে দিদি না বলছেন শরীরের দিকে লক্ষ্য রেখো, কিন্তু আমি লড়ে যাচ্ছি। কেন? দেখো, নির্বাচনে হেরে গেলে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে একটা রাজনৈতিক দলের কোনো মূল্য থাকে না। তাই নির্বাচনে আমাদের জিততে হবে। সেই জন্য শরীর খারাপটা পরে একবার দেখাবো, কিন্তু আগে লড়ে নেব বিজেপিকে, কারণ বিজেপি দেশের ক্ষতি করে দেবে। তো আমরা বলছি উৎসব সত্যি মানুষের মধ্যে। আমরা নিজেরা, আমি কালকে রাত্রি 12টার সময় ফিরেছি, তো তখন পর্যন্ত দেখেছি যে এই যে কালকে দেবের প্রচার ছিল আমাদের এরিয়াগুলোতে, এত এক একটা পথসভায় 8,000 10,000 করে মানুষ উপস্থিত। তাহলে মানুষের উৎসব বলবো না তো কি বলবো? আমরা কোনো গাড়ি করে লোক আনিনি, অন্য কোনোভাবে লোক আনিনি, দেবের কথা শোনার জন্য। দেব, বিশ্বাস করো, দিদিকে মঞ্চে বসে বসে বলছিলাম যে দেব এখন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হয়ে গেছে। দিদিও বক্তৃতায় বললেন দেব এখন সত্যিকারের পূর্ণাঙ্গ রাজনীতি কর্মী হয়ে গেছেন, রাজনৈতিক নেতা হয়ে গেছেন।
এবং তোমরা শুনলে অবাক হবে, দেব সারা বাংলা জুড়ে প্রচুর সভা করে বেরিয়েছেন। তার মানে এই এলাকার মানুষের গর্ব যে দেব আর শুধু আমাদের নেতা নয়, সারা বাংলার নেতা হয়ে গিয়েছেন। সেই জন্য মানুষ উৎসবের মেজাজে ভোট করছেন। ঘাটালে মাস্টার প্ল্যান একটা বড় সমস্যা। সেই মাস্টার প্ল্যান দিদি বললেন যে আগামী দিন লোকসভায় দেব জিতে এলে রাজ্য সরকারের উদ্যোগে মাস্টার প্ল্যান করা হবে। এটা কি একটা ঘাটালবাসীর জন্য একটা অন্যতম পাওনা হতে চলেছে আগামী দিন? পাওনা মানে বিভৎস পাওনা। দেখো, আমি যখন থেকে রাজনীতি করছি, এই 30 বছর ধরে 40 বছর ধরে শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান। বিশ্বাস কর, তখন থেকে শুনে আসছি। তো শুনতে শুনতে আমি ছাত্র রাজনীতি করে যুব রাজনীতি করেছি, তারপর তৃণমূলের রাজনীতিতে এসেছি, আগে কংগ্রেস রাজনীতিতে ছিলাম। তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেবলমাত্র ইলেকশনের সময় মিটিংয়ে বক্তৃতা করতাম। বামফ্রন্ট করতো, আমরা করতাম, কংগ্রেস করতো। কিন্তু দিদি মানে দেব যে দিদিকে বুঝিয়ে সুঝিয়ে দিদির কাছে এটা আদায় করে নেবে, এটা দেব বলেই সম্ভব হয়েছে। এবং দেব কিন্তু তার 1 পয়েন্ট প্রোগ্রাম যে তোমায় ঘাটাল মাস্টার প্ল্যান করে দিতে হবে। আবার দিদির দেখলাম হঠাৎ গিয়ে আরামবাগের প্রশাসনিক বৈঠকে দেবকে পাশে রেখে বলছেন যে ভাই যেটা চাইবে দিদি সেটা দেবে। ভাবতে পেরেছো, 1500-1600 কোটি টাকা। এবং সেদিনও আমাদের মিটিংয়ে, দাসপুরের মিটিংয়ে উনি বলে গেলেন, পিংলার মিটিংয়ে বলে গেলেন, পাঁশকুড়ার মিটিংয়ে বললেন যে আমার এত টাকা নেই কেন্দ্রীয় সরকারের মতো, আমি 3 বছর প্রতি বছর 500 কোটি করে খরচা করব। দেখুন পরিষ্কার। আরেকটা কথা কি জানো, শোনো, তোমাদের কলকাতার ইন্টেলেকচুয়ালরা মমতাদিকে কী হিসাবে দেখে আমি জানি না, আমি জানতে চাইও না। কিন্তু গ্রামের গরিব গুরব মানুষ এরা কিন্তু মমতাদিকে একটা জিনিস জানে যে ও দিদি যা বলবে সেটা করবে। এবং দিদি আমাদের, ওদের ধারণা দিদি আমাদের নয়, দিদি ওদের। দিদি কোনো রাজনৈতিক দল বা নেতার নয়, যেটা আমাদের সবচেয়ে বড় পাওনা। আমার কখন গর্ব হয় জানো, মমতাদির সঙ্গে মিটিংয়ে থেকে, যে মানুষ ভাবে দিদি ওদের। মানুষ দিদি কোনো রাজনৈতিক নেতার নয়, রাজনৈতিক দলের নয়। এই সম্পদটা একটা রাজনৈতিক দলের কাছে একটা বিশাল আকার ধারণ করেছে, যার জন্য দিদি নরেন্দ্র মোদীর মতো দিদি তো ওই টেলিভিশনে বক্তৃতা করে করে এইসব বলছে না যে মেরে প্যারো ভাইও আর বাহিনো ऐसा वैसा ऐसा करेगा वैसा। দিদি এসব বলছে না। দেখো, তুমি আমাকে স্বাস্থ্যসাথী চেয়েছো, আমি দিয়ে দিয়েছি। তুমি পেটের ভাত চেয়েছো, আমি ক্ষমতায় এসে তোমার জন্য বিনা পয়সায় রেশন বরাদ্দ করে দিয়েছি, ভারতবর্ষের কোনো রাজ্যে করেনি। তোমার জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি, মেয়েদের হাত খরচা দেওয়া উচিত, ভারতবর্ষের কোনো রাজ্যে করেনি। তাহলে এরপর তুমি জানো আমার এই পিংলা বিধানসভায় এই মুহূর্তে বললে অন্য লোকেরা ঈর্ষান্বিত হবে, প্রায় 350 রাস্তার কাজ রাস্তাশ্রী, পথশ্রী এবং এসআরডি এবং পিউপি স্কিমে চলছে। রানিং 360টা রাস্তা। এটা কেউ স্বপ্ন দেখেছে কোনো দিন? আমি এতদিন রাজনীতি করছি, স্বপ্ন দেখতাম? দিদি ওই যে সরাসরি মুখ্যমন্ত্রীর একটা ফোন নাম্বার আছে, যারা যারা ফোন করেছে তাদের রাস্তা করে দিয়েছেন। আমি অবাক, কোনো নেতার রেকমেন্ডেশন লাগলো না, কোনো মন্ত্রীর লাগলো না। একটা গ্রামের আদিবাসী মানুষ আমাকে বলছে, বাবু আমরা 3-4 জন জুটে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলাম, আমাদের এখানে রাস্তাটা এনকোয়ারিতে চলে এলো, রাস্তাটা স্যাংশন হয়ে গেছে, কাজ হচ্ছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, সে নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, যেই হোক, সবার চেয়ে সেপারেট, আলাদা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং ওকে দেখে মানুষ কিন্তু ভোট করছে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, উত্থান পতন দুটোই আপনি দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি এতগুলো প্রকল্প চলছেন, আপনারা বারবার দাবি করেন বাংলায় আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে। লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয়েছিল, যে বিরোধীরা কটাক্ষ করেছিল, লোকসভার আগে সেই বিরোধীদের মুখে জয়লাভ। তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, 3000 টাকা দেবে। তাহলে এটা কি একটা বড় পাওনা আমাদের হয়ে গেল সাধারণ মানুষের সমর্থনে? শোনো, বিরোধীদের এটা আমাদের পাওনা বলে বলবো না, মানুষকে একটা ধাপ্পা দেওয়ার কৌশল। কেন পারবে না? অন্নপূর্ণা ভাণ্ডার করে ওই তো বলেছিল কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকাবে, ঢুকিয়েছে। দিদি কিন্তু সব কৃষকদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছে, সব হাতে গরম পেয়ে গেছে। আর নরেন্দ্র মোদী তো 2 বছর ধরে বলে যাচ্ছেন, কোনো কৃষকের তো ঢোকেননি। প্রথম 2-4 জন ঢুকেছিল, তারপর সব বন্ধ। নরেন্দ্র মোদী তো বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও। এখানে তো কন্যাশ্রী সবাই পাচ্ছে, লক্ষ লক্ষ, 60 লক্ষ অলরেডি পেয়ে গেছে।
তাহলে বেটি বাঁচাও বেটি পড়াতে একটা টাকা ঢুকলো না কেন? উনি তো বলেছিলেন, দিদি বলেছিলেন যে আমি তোমাকে লক্ষ্মীর ভাণ্ডারে বেশি নয় 1,000 টাকা দিচ্ছি, ঢুকে গেছে। নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা দেবো, ঢুকেছে। তার মানে মানুষ বুঝে নিয়েছে ওই যে অন্নপূর্ণা দেবো, অমুক দেবো, কোনো বিজেপির নেতা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, এরকমও ঘটনা আছে, অনেকে বলেছেন। কিন্তু মানুষ এটা বিশ্বাস করে যে দিদি বললে পাবো, মোদি বললে পাবো না। দিদি বললে আমার কাজ হবে, অন্য কোনো রাজনৈতিক নেতা অন্য কোনো দলের বললে হবে না। তাই মানুষের কাছে এটা একটা মানে প্রামাণিক জিনিস হয়ে গেছে দিদি, এটা প্রমাণ হয়ে গেছে যে দিদি আমাদের সব করে দিচ্ছে। এই যে এতগুলো 70টা 72টা প্রকল্প জুড়ে চলছে একটা কর্মযজ্ঞ, আমার কি মনে হয় জানেন, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সে যেই দলের হোক তাদের অন্তত এসে দিদির কাছে এই শিক্ষাটা নেওয়া উচিত, কি করে এতগুলো প্রকল্প তৈরি করা যায়। দেখুন, এটা অন্য কারোর ব্রেন চাইল্ড নয়, এগুলো সব মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড। এই যে যারা তোমাদের কলকাতার লোকেরা দিদির কথা শুনে মাঝে মাঝে উপহাস করে না, আমার তাদের মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি তাদের অসম্মান করছি না। আমার মাঝে মাঝে মনে হয় তাদের ডিগ্রি বোধহয় শুধু ডিগ্রি ফর দি ইন্টারেস্ট অফ দি পিপল অফ বেঙ্গল, ফর দি ইন্টারেস্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া, তাদের ডিগ্রি নয়। 100 দিনের কাজ নিয়ে তো দিল্লি অবধি সরব হচ্ছে। হ্যাঁ। সেই 100 দিনের কাজের টাকাও লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলছেন বাংলা আবাস যোজনার টাকাও ডিসেম্বরের মধ্যে ফিরিয়ে দেবেন। একদিকে যখন মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছেন, প্রধানমন্ত্রী বলছেন যেই 3,000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে লোকসভার পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেবে। দুজনেরই প্রতিশ্রুতি কীভাবে দেখছেন? নরেন্দ্র মোদীর, ওনাকে সম্মান জানিয়েই বলছি, উনি শুধু প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী, কার্যকরী প্রধানমন্ত্রী নন। কারণ প্রতিশ্রুতি এর আগে শয়ে শয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, একটাও করেননি। আর দিদি যেটা বলেছেন এই যে 100 দিনের কাজের টাকা, দেখুন কোনো প্রতিশ্রুতি নয়। তুমি আমাদের গ্রামে যাও, যারা যারা 100 দিনের কাজ করেছে, 2.5 বছর অপেক্ষা করেছিলেন দিদি দিল্লি থেকে টাকা আসবে বলে। আমি দিদিকে বলেছিলাম, দিদি এটাতে জনস্বার্থ মামলা করা যায়, করে দিই। তো উনি বললেন ওয়েট, অপেক্ষা করো না। কারণ উনি দেখলেন, মানে আমার চেয়ে তো উনি নিশ্চয়ই বুদ্ধিমান, উনি দেখলেন আমরা যদি কিছু লোককে নিয়ে জনস্বার্থ মামলা করে দিই তাহলে ওটা স্টে হয়ে যাবে, আর কেউ দিতে পারবে না। উনি তখন থেকে 1 বছর আগে থেকে মাথা ঘামিয়ে রেডি করেছেন যে আমি টাকাটা দেবো যদি কেন্দ্র না দেয়। দেখো টাকাটা দিয়ে দিয়েছেন, এখন তুমি একটা লোকও খুঁজে পাবে না যে 65 লক্ষ পরিবারের যে একটা লোকও 100 দিনের কাজের টাকা পায়নি। মোদি দিল না, কেন্দ্রীয় সরকার দিল না, দিদি দিল। মানে এটা, আচ্ছা বলো তো, তোমাদের এইসব ইন্টেলেকচুয়ালরা বড় বড় চ্যানেলে একদিনও এই কথা বলেছেন যে আগেকার জমিদাররা, বড় বড় জোরদাররা যেমন মজুর খাটিয়ে পয়সা দিত না, পয়সা মেরে দিত, এটা ঠিক সেরকম হলো না যে প্রধানমন্ত্রী মজুর খাটিয়ে 100 দিনের কাজ কারা করে? গরিব লোকেরা, শ্রমিকরা। তো তাদের খাটিয়ে পয়সা দিল না সেই জোরদার মহাজনদের মতো, একথা একদিনও বড় বড় টিভিতে আলোচিত হয়েছে? কেন হবে না আমাকে বলো তো, কেন হবে না? তাহলে তো একটা নিরপেক্ষতা আশা করবে মানুষ, একটা ইম্পার্সিয়ালিটি আশা করবে মানুষ। তো দিদি টাকাটা দিয়ে এদের কাছে না দেবী হয়ে গেলেন। এই জন্য দিদি যে বলেছেন আবাসনের টাকা দেবো, দেবেই, মানুষ জানে এটা। আমি যদি বলি মানুষ বিশ্বাস করবে না, কিন্তু দিদি বলেছেন না, মানুষ জানে দিদি দেবেই। দিদি সাধারণত দেখবেন এইসব মিথ্যে কথা বলেন না। দিদি একটা জিনিস আমি অনেক দিন আগে লক্ষ্য করে দেখেছি, যখন সিঙ্গুর আন্দোলন হয়, মানে আমার জীবনের একটা অভিজ্ঞতা, তখন অনেকেই আমরা হেরে টেরে বিধানসভায় দিদির ঘরে গিয়ে বসেছি কালীঘাটে। তখন এত আমাদের অফিস টফিস ছিল না, সবার খুব মন খারাপ। সেইমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যরা ভালো মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছে। তো হঠাৎ দেখা গেল দুটো ম্যাটাডোরে করে সিঙ্গুর থেকে কিছু চাষিবাসী মানুষ কালীঘাটে এসে দাঁড়ালো। তো তখন কলকাতার যত নেতা ছিল বললো না, দিদির সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। এখন আর আমরা, এখনও 1 মাস হয়নি নির্বাচন, এখন আমরা কোনো কিছুতে যাব না, ওদের কথা শুনে আমরা এখন কোনো গণ্ডগোলে যাব না, এখন ওরা কাজ করুক। ব্যাস। দিদি ঘরের ভেতর থেকে লক্ষ্য করেছেন ওই দুটো ম্যাটাডোর, আমার পরিষ্কার দৃশ্যটা মনে আছে। দিদি লাফ দিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়েছে, ওদের জিজ্ঞেস করলেন তোমাদের কী হয়েছে? বলছে দিদি আমাদের জমি
বামফ্রন্ট সরকার নিয়ে নিতে চাচ্ছে, আমরা জমি দিতে চাই না। বলছে তাই, এত বড় সাহস? কোনো নেতা সেখানে, পার্থবাবু থেকে আরম্ভ করে সমস্ত নেতা ছিলেন, কারোর সঙ্গে কথা না বলে বললেন আমি ওখানে যাব। এই তোমরা যাবে কি যাবে না জানি না, আমি পরশু দিন ওখানে যাব, তোমরা রেডি হও তো, কেমন জমি কেড়ে নেয় আমি দেখব। আমরা সবাই ভাবছি দিদি কি মাথা খারাপ হয়ে গেল, এত বড় রিস্ক নিয়ে নিলেন? 1 মাস 1.5 মাস হলো একটা সরকার ক্ষমতায় এসছে। তো দিদি যেহেতু বলেছে, তখন তো কলকাতার সব নেতা যেতে বাধ্য, আমরাও পিছু পিছু যেতে বাধ্য। তো গিয়ে উনি সিঙ্গুর থেকে ফেরত ওই বিডিও অফিসে গিয়ে বসেছেন যে না, এই গ্রামের গরিব মানুষের টাকা নিতে জমি নিতে দেব না। এবারে বামফ্রন্টের পুলিশ তো নির্বিচারে সমস্ত মানুষকে লাঠিচার্জ করলো, সব নেতাকে, সব এমএলএকে, সুব্রত বক্সি পর্যন্ত লাঠিচার্জ খেয়েছেন সবাইকে। শুধু দিদি গাড়ির মধ্যে বসে আছে, দিদির গায়ে বোধহয় হাত তোলেনি, সবাই। তারপর সব এমএলএরা ওখান থেকে ফিরে গিয়ে, যেটা ইতিহাস হয়ে আছে, সেই রাগ ক্ষোভ উগরে দিল বিধানসভায়। তারপর সিঙ্গুর আন্দোলন ইতিহাস হয়ে গেল। এই হচ্ছে মমতা ব্যানার্জি। মানুষকে ভালোবাসা ওর একটা আলাদা মাত্রা। কোনো নেতার কথা, আমাদের কারো কথা শোনেনি ও, না, আগে মানুষ। এবং ক্র্যাক করে গেল, উনি সফল হয়ে গেলেন। ওই যে অনশনে বসে গেলেন, মনে আছে এতে ধর্মতলায় 23 দিন না কতদিন অনশনে বসে থাকলেন, তারপর এসে রাজ্যপালের হস্তক্ষেপে অনশন ভঙ্গ করলেন। হ্যাঁ, সেই ইচ্ছুক অনিচ্ছুক বিভাজন রেখা তৈরি হয়ে গেল। হ্যাঁ, দেখো সিঙ্গুর ইতিহাস হয়ে গেল, বাংলার ইতিহাসে সিঙ্গুর একটা উল্লেখযোগ্য নাম হয়ে গেল। এই হচ্ছে মমতা। বাংলায় একজনকে থেকেই ভোট হয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। এবং বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু সাফল্য এসেছে এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাওয়া গেছে। অজিত মাইতি তিনি আশাবাদী যে আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক সমর্থনে তারা কিন্তু আবার জয়লাভ করতে চলেছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।